ফড়িংয়ের জন্ম ওনার হাতেই হয়েছে বাবা। মানে ফড়িং জন্মাবার সময় উনি নার্স ছিলেন। হুম, তা উনি এত রাতে এখানে কেন? দাদা উনি বলছেন যে ফড়িংয়ের নাকি একটা যমজ বোন ছিল, আর সেটা রাধা বা ফড়িং কেউ জানতোই না। জানতো না? অনেকটা কি মা জানবে না তার যমজ সন্তান হয়েছে? এটা আবার হয় নাকি? ধ্যাৎ। না জ্যাঠাই, ওরকম না, মানে উনি রাধা আন্টিকে বলেছিলেন যে ওনার ওই সন্তানটি নাকি মারা গেছে। বলো না পর্ণা মাসি, কেন তুমি সেদিন আমার মিথ্যে কথা বলেছিলে? কেন বলেছিলে বলো? ওনাকে প্রশ্ন করার আগে আমার প্রশ্নের উত্তর দে মা। এতগুলো বছর ধরে তুই কেন এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলিস? কি কারণে লুকিয়ে রেখেছিলিস তুই? এতগুলো বছরে তুই কেন একবারও আমাকে জানাসনি যে আমার সাথে আর একজন সন্তান জন্মেছিল? সে বেঁচে আছে কি না আছে সেটা তো পরের প্রশ্ন, কিন্তু আমার যে একজন যমজ বোন আছে সেটা তুই আমাকে কেন কোনোদিন জানাসনি? আমার কাছ থেকে আর কি কি লুকিয়ে রেখেছিস মা? আমার আর কি কি জানা বাকি আছে বল, বলে দে সবটা। ফড়িং, আমি তোর জন্য বলিনি, শুধুমাত্র তোর কথা ভেবে বলিনি আমি ফড়িং। কারণ আমার মনে হয়েছিল যে তুই যদি জানতে পারিস যে তোকে জন্ম দিতে গিয়ে তোর আরেক বোন মারা গেছে, তাহলে তুই সারা জীবন কষ্ট পাবি। তুই এই সত্যিটা মেনে নিতে পারবি না, সেজন্য আমি খুব কষ্ট করে হলো এতদিন ধরে চুপ করেছিলাম, কিচ্ছু জানতে দিইনি তোকে। তোর প্রত্যেকটা জন্মদিনে আমার আরেক সন্তানের ভেবে আমার চোখ দিয়ে যে জল পড়েনি এমনটা নয়, পড়েছে, কিন্তু আমি তোকে সেটা জানতে দিইনি ফড়িং। বলছি রাধা, মানে ফড়িংয়ের জন্মের এত বছর বাদে হঠাৎ এরকম একটা বিষয় তুমি চেপেই বা কেন রেখেছিলে? কি যে শোনালে একটা। আমার দাদামণি জানে, মানে দাদামণি জানে যে তোমার যমজ সন্তান ছিল? না, নির্মলদা কিচ্ছু জানতো না। নির্মলদা তো আমাকে টাকা দিয়ে শহর থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এমনকি ফড়িং যে জন্মেছে সেই খবরও নির্মলদার কাছে ছিল না। রাধা আন্টি, আপনি প্লিজ শান্ত হন, আমরা সবাই বসে কথা বলি না, আপনি আসুন, বসুন। হ্যাঁ দিদা, তুমি এসে বসো না প্লিজ। না না, আমি এখানে বসতে আসিনি। আমি যখন ফড়িংকে টিভিতে দেখলাম, খবরের কাগজে পড়লাম, তখন মনে হলো যে তোমাদের এসে জানাই যে আমি তো একদিন বলেছিলাম তোমার এক মেয়ে বেঁচে নেই, কিন্তু সে তো আজও বেঁচে আছে। ফড়িংয়ের সেই যমজ বোন এখন বড় হয়ে ঠিক ওর মতোই হয়েছে নিশ্চয়ই। আমি সেই আবেগ সামলে রাখতে পারিনি, তাই ছুটে এসেছি তোমাদের কাছে। জীবনের শেষ প্রান্তে এসে রাধার মেয়েকে ওর কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে এসেছি মাত্র। কেন তুমি আমাকে সেদিন মিথ্যে বলেছিলে মাসি? কেন বলেছিলে আমার আরেক মেয়ে মৃত? লোভে। যখন তুই দুই মেয়ের জন্ম দিস, তখন আরেক মাও আরেকটা ঘরে তারও মেয়ের জন্ম দেয়, কিন্তু সেই মেয়ে তার মৃত হয়। তখন সে তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছিল। আর ওরা জানতে পারে যে তোর ডেলিভারির সময় আমি এই ঘরেই ছিলাম। ওনার স্বামী এসে আমাকে বললেন যে কোনো উপায়ে একটি সন্তান তার স্ত্রীর কাছে দিতেই হবে, তা না হলে তার স্ত্রীকে বাঁচানো যাবে না। আমাকে অনেক টাকা দেবেন বললেন, বেশ কয়েক লক্ষ টাকা। আর এদিকে আমারও ভীষণ মায়া হলো, আবার আমার নিজেরও অনেক টাকার দরকার ছিল। আমার ছেলেটা জেলেতে বন্দি হয়ে আছে, ওকে ছাড়ানোর জন্য যে আমার অনেক টাকার দরকার। আর তখনই আমার মনে হলো তোর কোল আলো করে তো দুটি সন্তান এসেছে, তার থেকে যদি একজনকে নিয়ে আমি আরেক মায়ের শূন্য কোল ভরিয়ে দিতে পারি, তাহলে ক্ষতি কি বল? কাউকে কিছু না জানতে দিয়ে তোর এক সন্তানকে আমি
আরেক মায়ের কোলে তুলে দিই। তোর জ্ঞান ফেরার আগে আমি ওনাদের আগেই ছুটি দেওয়ার ব্যবস্থা করে দিই, আর তারপর তোকে বলি যে তোর যমজ সন্তানের মধ্যে ছোটজন মারা গেছে। হরি, তোমার মা যখন অস্থির হয়ে খুব কান্নাকাটি করছিল, তখন আমি তোমার মাকে বুঝিয়েছিলাম যে তোমাকে যেন ওর এই কষ্টের কথা কোনো দিনও না জানায়। তারপর থেকে শুধু শুধু তোকে জানতে দেব না বলে আমি একবারের জন্য তোর সামনে চোখের জল ফেলিনি করি। শুধু তুই যাতে কষ্ট না পাস সেই জন্য এত বছর ধরে আমি এই যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। কোথায় আছিস সে? কার কাছে দিয়েছিলে তুমি আমার বোনকে? নাম ঠিকানা সব আমাকে এক্ষুনি দাও তুমি। আমি কিছু জানি না মা, আর ওই মহিলা আমার আন্ডারে ভর্তিও ছিলেন না। কোনোভাবে জানতে পেরেছিল যে রাধার যমজ সন্তান হয়েছে, আর সেই ঘরে আমি আছি, সেই জন্যই ওনারা আমার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন। আর তখন আমি নিজের সংসারটাকে বাঁচানোর জন্যে এমন মরিয়া হয়ে গিয়েছিলাম যে এত বড় একটা ঘৃণ্য কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম। আমি জানি না সে মেয়ে এখন কোথায় আছে, কেমন আছে। তবে আমি শুনেছিলাম ওদের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল, তাই আমার বিশ্বাস সে তোমার মতোই এখন অনেক বড় হয়েছে ফরিং, আর সুস্থও আছে। আমার যে একটা বোন আছে এত বছর ধরে আমি সেটা জানতামই না। আমার তোকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিকানা জানতে হবে আমাকে। হরিং আমার কথা শোন, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। দেখ বড়দিদি, সেও নিশ্চয়ই আমার আশেপাশেই কোথাও আছে, তাই না? কিন্তু এতগুলো বছর হয়ে গেল আমরা কেউ কাউকে চিনলামই না। খুব ভালো আছে না মন্দ আছে, কোথায় আছে, কিভাবে আছে, কোনো কিছুর খবর নেই আমার কাছে। ওকে বড় হয়ে আমার মতোই হয়েছে। আমাকে তো সবটা জানতে হবে বড়দিদি, আমাকে তোকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো তোমার বোনকে, কিন্তু তুমি একটু শান্ত হও, সময় লাগবে। অর্জুন, আমার বোন ঠিক আছে তো? ও মানুষের মতো মানুষ হয়েছে? ও আমার মতো জীবনে কষ্ট পায়নি তো অর্জুন? ও কোথায় আছে? আমি কি করে খুঁজবো? জানবি মা, সব জানবি। আপনজনকে হারানোর যন্ত্রণা, আবার তাকে খুঁজে পাওয়ার আনন্দ, সবটা আমি বুঝি। ভালো আছে, আমি তোকে বলছি ও খুব ভালো আছে। সেটাই, আমার বোনকে তো আমাকে খুঁজে বের করতে হবে। মা, তুই একদম চিন্তা করিস না, দেখবি আমি ওকে ঠিক খুঁজে বের করবো, ঠিক খুঁজে বের করবো ওকে আমি। বলছি তুমি কোনো কিছু জানো না? নাম, ফোন নাম্বার, ঠিকানা বা হাসপাতাল থেকে কোনো খবর আমরা পেতে পারি না? অত বছর আগের কথা, এখন হয়তো হাসপাতালের কত কিছুই বদলে গেছে, অনেক লোকও হয়তো বদলে গেছে। হ্যাঁ, কিন্তু হসপিটালে পুরনো রেকর্ড চেক করলেও তো পাওয়া যেতে পারে কিছু। ওই অত বছর আগের কাগজপত্র এখন কি আর পাবে বাবা? তারপর কত বাচ্চার জন্ম হয়েছে ওই হাসপাতালে, এখন কি আর খুঁজে পাওয়া সম্ভব? জানি না বাবা, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। হ্যাঁ দিদা, আমি যখন জানতে পেরেছি আমার আর একটা বোন আছে, আমি তাকে খুঁজে বের করবই। আমার মায়ের কাছে আমি তার আরেক সন্তানকে ঠিক ফিরিয়ে আনবো।